জুলাইয়ের ৩৬ দিন, যে মাস শেষ হবার নয়। বিবিসির কথিত অনুসন্ধানী রিপোর্টের পর এবার জুলাই নিয়ে অপসাংবাদিকতার নতুন নজির গড়ল আল জাজিরা। ঢাক ঢোল পিটিয়ে ইউনূস সরকারের প্রপাগান্ডা কি অনুসন্ধানী সাংবাদিকতার মোড়কে হাজির করেছে আল জাজিরার আই ইউনিট। আমরা মনে করি না যে এটা করা উচিত, কারণ নিরীহ বেসামরিক মানুষ, শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছিল কোনো একটা কারণে, আর পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। এটা খুবই উদ্বেগজনক ছিল, খুবই উদ্বেগজনক। 36 days in July, শেখ হাসিনা's secret orders revealed শিরোনামের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রীর কয়েকটি ফোন রেকর্ড শোনানো হয়েছে। এর মধ্যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথিত ফোন আলাপটি কয়েক মাস ধরেই ঘুরছে অনলাইনে। বাকি ফোন আলাপের কোনোটিতেই শক্তি প্রয়োগের কোনো প্রমাণ নেই, বরং একটি জটিল রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধান ও আওয়ামী লীগের সভাপতি হিসেবে খুবই সাধারণ নির্দেশনা দিতে শোনা যায় শেখ হাসিনাকে। আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতই জায়গায়, কালকেও তো। সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর কিছু অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই। নিজ দেশে গণতন্ত্রের ছিটে ফোঁটা না থাকলেও কাতার ভিত্তিক আল জাজিরা সারা বিশ্বে বিরামহীনভাবে গণতন্ত্র রপ্তানি করে যাচ্ছে। তবে অভিযোগ আছে সেই গণতন্ত্র রপ্তানি হয় ডলারের বিনিময়ে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও বছরের পর বছর ধরে প্রপাগান্ডা চালানোর অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। এবারের তথ্যচিত্রটি নির্মাণেও প্রতিষ্ঠানটির এমন এক কর্মীর নেতৃত্ব দিয়েছেন যিনি সরাসরি নিজেকে জুলাই আন্দোলনের অন্যতম পরিকল্পক হিসেবে প্রকাশ্যে দাবি করে থাকেন। ফলে এমন একজন ব্যক্তির সংশ্লিষ্টতায় তথ্যচিত্রটি নির্মাণ করে সাংবাদিকতার মৌলিক নীতি জলাঞ্জলি দিয়েছে আল জাজিরা। এত যুক্তিহীন, অর্থহীন, তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকে এটাকে ঘৃণা করত। কিন্তু আপনার বোঝার কোনো উপায়ই নেই যে এটা এমন কিছুতে পরিণত হবে যা পুরো শাসন ব্যবস্থার পতন ডেকে আনবে। তথ্যচিত্রে আসা ঘটনাক্রমের বেশিরভাগ বিবরণ দিয়েছেন ইউনূস সরকারের চরম বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম। তার পাশাপাশি ছিলেন ৭১-এর যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর ছাত্রদের একমাত্র নেতা হিসেবে দেখানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদেক কায়েমকে। Al Jazeera reveals the secret orders of a ruthless prime minister. মজার বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের কারো বক্তব্য অথবা ছবি ব্যবহার করা হয়নি ৫০ মিনিটের তথ্যচিত্রে। এর পরিবর্তে সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয় লুকিয়ে তাকে ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আল জাজিরার আয়োজনটি শুধু শেখ হাসিনাকে ঘিরে সাংবাদিকতার নীতি বিবর্জিত একটি ডকুমেন্টারি নয়, প্রকৃতপক্ষে আন্দোলনের প্রধান শক্তি হিসেবে জামায়াত ও ছাত্র শিবিরকে প্রতিষ্ঠিত করার বিতর্কিত চেষ্টাও। এবং এই রাজাকার বলে সে গত ১৬ বছর এবং এর আগেও পুরো জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখার চেষ্টা করেছিল। তথ্যচিত্রের শুরুতেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পায় ৭১-এর যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুল ইসলামের কথায়। এই দেশ তার পৈতৃক সম্পত্তি, তিনি ভাবতেন এই দেশ তার রাজতন্ত্র। এরপর বঙ্গবন্ধু হত্যা নিয়ে শেখ হাসিনার বেদনাকে তীব্র কটাক্ষ করেন গোয়েবলস খ্যাত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রায় প্রতিদিন, প্রতিটি বক্তৃতা, তার বক্তৃতার তৃতীয় বা চতুর্থ প্যারায় তিনি তার বাবা, তার মায়ের হত্যাকাণ্ড, তার পরিবারের ত্যাগের কথা বলতেন। তিনি ভেবেছিলেন দেশ শাসন করা তার জন্মগত অধিকার। এর পরের অংশে ছাত্র শিবির নেতা সাদিক কায়েম রাজাকার শব্দটিকে মহিমান্বিত করেন, দাবি করেন রাজাকার শব্দের মাধ্যমে জাতিকে বিভক্ত করে রেখেছিল আওয়ামী লীগ। ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ছাত্রদের স্লোগান হিসেবে কেবল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার অংশটুকুই ব্যবহার করা হয়েছে। এভাবেই আল জাজিরার তথ্যচিত্রের শুরুতেই জামায়াত শিবিরের রাজনীতি ও রাজাকারের পক্ষে অবস্থান পরিষ্কার হয়ে ওঠে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের বর্ণনা থেকে যে কারো মনে হবে ওই সময়ের একমাত্র প্রধান নেতা ছিলেন শিবিরের সাদিক কায়েম। এবং আমাদের অসংখ্য ভাইরা তারা নির্মমভাবে তারা আহত হয়। তখন আমরা আমাদের এই আহত ভাই বোনদেরকে নিয়ে
হাসপাতালে গিয়েছে। তথ্যচিত্রে এরপর শেখ হাসিনার কথিত একটি এক্সক্লুসিভ ফোন রেকর্ড শোনানো হয়, যেটি 16 জুলাই রাতের। সেই ফোনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শেখ হাসিনাকে জানান। অন্যদিকে এ সময় শেখ হাসিনা বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেন। সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতই জায়গা, কালকেও তো। ইরানের সঙ্গে কথা বলার এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, এই আন্দোলনে বিএনপি জামায়াতের হাত রয়েছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন। তার সেই ধারণা যে মিথ্যা ছিল না, সেটি এখন সবার কাছেই পরিষ্কার। সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর কিছু অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই। তবে আল জাজিরার প্রতিবেদনে শেখ হাসিনার ধারণাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা দেখা গেছে। এজন্য বেনামি এক গোয়েন্দা কর্মকর্তার পরিবর্তিত কণ্ঠের বক্তব্য প্রচার করা হয়। তবে মজার বিষয় হলো, পুরো তথ্যচিত্রে আন্দোলনের মূল নেতা হিসেবে যাকে তুলে ধরা হয়েছে, সেই সাদিক কায়েমই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। আমি বললাম, স্যার, এই যে রাস্তায় আপনার বিরুদ্ধে লোকজন দেখছেন, এরা সাধারণ মানুষ। এদের অনেকেই কোনোদিন রাজনীতি করেনি। এরা সাধারণ মানুষ, এরা সাধারণ শিক্ষার্থী। তথ্যচিত্রের পরের অংশে রংপুরের আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখানো হয়। আবু সাইদের পর পুলিশের রাবার বুলেট ছোড়ার আগে পুলিশের উপর তার হামলা করার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে আছে অনলাইনে। তবে সেগুলোর কোনোটিই ব্যবহার করেনি আল জাজিরা। এতে দাবি করা হয়, আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে চাপ দেওয়া হয়েছিল। তথ্যচিত্রে এই দাবিটি করেন রংপুর মেডিকেলের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে, যে পুলিশ গুলি করে মেরে ফেলছে। এই জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইনজুরিটাকে ফোকাস করি। আল জাজিরা দাবি করেছে, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান পুলিশকে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করার নির্দেশ দেন। তবে তাদের প্রকাশ করা কথিত এক্সক্লুসিভ ফোন আলাপে এমন কোনো প্রমাণ নেই। বরং ময়নাতদন্ত রিপোর্ট দিতে রংপুর মেডিকেলের চিকিৎসকরা কেন দেরি করছেন, সেটি বারবার আইজিপির কাছে জানতে চান সালমান এফ রহমান। হ্যালো, আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। আল জাজিরার কাছে ডাক্তার রাজীব দাবি করেন, তাকে পুলিশ বারবার চাপ দিয়েছিল। তবে সালমান এফ রহমানের সঙ্গে ফোন আলাপে তখনকার আইজিপি আব্দুল্লাহ আল মামুন উল্টো অভিযোগ করেন। তিনি বলেন, রংপুর মেডিকেলের চিকিৎসকেরা ময়নাতদন্তের রিপোর্টের বিষয়ে পুলিশকে কোনো তথ্যই দিচ্ছেন না। এখন পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে। প্রশ্ন হলো, চিকিৎসকেরা যেখানে পুলিশের সঙ্গে কথাই বলেননি, সেক্ষেত্রে পুলিশের চাপে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের দাবি কতটুকু সত্য? বডি পোস্টমর্টম করা হয়েছে তো তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। উল্টো এই ফোন রেকর্ড শুনে কিছুটা থমকে যেতে দেখা যায় ডাক্তার রাজীবকে। এরপর তিনি দাবি করেন, তার মনে হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে বলা হয়েছিল। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অবাক করার বিষয় হলো, একজন মাঠ পর্যায়ের চিকিৎসকের মনে হওয়া থেকে আল জাজিরার মতো প্রতিষ্ঠান শেখ হাসিনার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ কিভাবে সত্যি বলে প্রচার করলো? ওদের বলা হচ্ছে, আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের কথা চিন্তা করে। আল জাজিরার তথ্যচিত্রে কথিত এক্সক্লুসিভ ফোনালাপও শোনানো হয়। ওই ফোনালাপটি কিছুদিন আগে বিবিসি এর আরেক কথিত অনুসন্ধানী প্রতিবেদনেও শোনানো হয়েছিল। এও কয়েক মাস ধরেই অনলাইনে ঘুরছে ফোন রেকর্ডটি।
বিবিসির প্রতিবেদনে ফোনের অডিওটি শোনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর 9 জুলাই দাবি করেছিলেন সেটি বিবিসি নয়, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারাই উদ্ধার করেছিলেন। বিবিসিতে প্রচারিত অডিও একটি ট্রেইলার মাত্র বলেও দাবি করেন তাজুল ইসলাম। এমনকি সামনে আরো অনেক কিছু দেখা যাবে বলেও তিনি ফেসবুকে পোস্ট দেন। মজার বিষয় হলো তাজুলের ওই বক্তব্যের ফটোকার্ড 9 জুলাই ফেসবুকে শেয়ার করেন আল জাজিরা আই ইউনিটের সাংবাদিক জুলকার নাইন শায়ের। আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র থেকে এখন পরিষ্কার এটাই সেই ট্রেইলারের বিস্তারিত সংস্করণ। বিবিসির প্রতিবেদন প্রচারের পর তদন্ত সংস্থার নথিপত্র মামলা চলার সময়ে মিডিয়াকে সরবরাহ করার ঘটনায় নানামুখী সমালোচনা হয়েছিল। প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ফেসবুকে সে সময় লেখেন, যে কোনো মামলায় ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টডি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা টেপ উদ্ধার করে কার জিম্মায় রেখেছিলেন, সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কিভাবে, এই টেপ কি আদালতে উপস্থাপন করা হবে। তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দেবে। আমাদের ভাই বোনদের গুলি করে মারা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটি। এটা তো কোনো ফিল্ম না যে আমরা ট্রেলার দেখব। তবে দেখা যাচ্ছে প্রকৃত তদন্ত বা বিচারের চেয়ে মিডিয়ায় প্রচারের দিকেই বেশি মনোযোগী তাজুল ইসলামের টিম। তাদের সরবরাহ করা অডিও বিবিসির মতো আল জাজিরাও প্রচার করছে কথিত অনুসন্ধানের নামে। আবার বিবিসির মতো আল জাজিরাও তথ্যচিত্রের প্রেক্ষাপট আড়াল করতে চেয়েছে। ঢাকা দক্ষিণের তখনকার মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপটি সত্য হয়ে থাকলেও 18 জুলাই ঢাকা সহ সারা দেশের যুদ্ধাবস্থার কোনো উল্লেখ নেই আল জাজিরায়। অথচ সাধারণ মানের সাংবাদিকতাতেও প্রেক্ষাপট তুলে ধরা অতি স্বাভাবিক ঘটনা। 2024 সালের 18 জুলাই সকালের পরপরই রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের ভেতরে ঢুকে তা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একটি দল সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে। আগুন নেভাতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে পানিবাহী গাড়ি বের হলে রাস্তায় সেটি আটকে কর্মীদের মারধর করা হয়। সেদিন পুলিশের আরেকটি দল ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দীর্ঘ সময় অবরুদ্ধ ছিল। পরে পাশের একটি ভবনের ছাদ থেকে তাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। ঢাকার বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় শুরু হয় হামলা। উত্তরায় ভাঙচুর করা হয় পুলিশ বক্স এবং যাত্রীবাহী বাস। সারা দেশে ছড়িয়ে পড়ে চরম সহিংসতা। একই দিনে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও আগুন দেওয়া হয়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে একটি পানিবাহী গাড়ি, একটি ইঞ্জিনবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রওনা হয়। কথিত উত্তেজিত জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকে ভাঙচুর করে, অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এ সময় 5 জন কর্মকর্তা কর্মচারী আহত হন। একই দিন চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্সে দেওয়া আগুন নেভাতে গেলে কালুরঘাট ফায়ার স্টেশনের পানিবাহী ও পাম্প টানা 2টি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে। এসব ভয়ঙ্কর হামলা ও সহিংসতায় যারা জড়িত ছিলেন 5ই আগস্টের পর তাদের অনেকেই প্রকাশ্যে দায় স্বীকার করেছেন। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। প্রশ্ন হলো, এমন একটি সহিংস প্রেক্ষাপট সম্পূর্ণ আড়াল করে বিবিসির মতো আল জাজিরাও কেন সরকার প্রধানের একটি ফোনালাপকে খণ্ডিত আকারে প্রচার করছে? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড না মেনে অনুসন্ধানী সাংবাদিকতার মোড়কে ইউনূস সরকারের প্রোপাগান্ডা মেশিনে কেন তারা পরিণত হয়েছে? এমনকি তাদের প্রচার করা ফোনেও শেখ হাসিনার কথায় একটি বিষয় পরিষ্কার, সেটি হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশেষ নির্দেশনা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের
চাকরির কথা চিন্তা করি। আল জাজিরার আই ইউনিটের সাংবাদিক জুলকার নাইন শায়ের 5ই আগস্টের পর 3 কিস্তিতে জুলাই আগস্টের মেটিকুলাস প্ল্যানে তার সরাসরি জড়িত থাকার বিবরণ তুলে ধরেছিলেন ফেসবুকে। তার হয়ে ঢাকায় সমন্বয় ও আন্দোলনকারী নেতাদের জন্য বিদেশি দূতাবাস ও সংস্থার কার্যালয়ে আশ্রয়ের কাজ করেন ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন। সে সময়ই শিবির নেতা সাদিক কায়েমের সঙ্গে ঘনিষ্ঠতা হয় জুলকার নাইনের, যাকে তখন তিনি চিনতেন সালমান নামে। জুলাই আন্দোলনের পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িতদের নির্দেশনা ও বর্ণনার মাধ্যমে একপাক্ষিক যে তথ্যচিত্র আল জাজিরা হাজির করেছে সেখানে মানা হয়নি সাংবাদিকতার সাধারণ মানদণ্ড। পাশাপাশি বহুমুখী কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও স্পষ্ট। তথ্যচিত্রে শেখ হাসিনাকে বিতর্কিত করার চেষ্টা শুধু নয়, জামাত শিবিরকেও প্রতিষ্ঠিত করা হয়েছে জুলাই আন্দোলনের প্রধান শক্তি হিসেবে। ফলে এই তথ্যচিত্রে হারিয়ে গেছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্বের সাহসী ভূমিকা। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।